শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আফনান লারা। পর্ব সংখ্যা 6। মিস, জানো শান্ত ভাইয়ার অনেক দুঃখ। সে কয়দিন বাদে মন খারাপ করে থাকে। কাল বিকালে আমি যখন মাম্মির সাথে ছাদে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য, তখন দেখলাম মন খারাপ করে দেওয়ালে দোলনায় বসে আছে। কেন জানি না তো, আমি অনেক জিজ্ঞাসা করেছি, বলে না আমাকে। ও, আহানা মিষ্টিকে পড়িয়ে বাসায় ফেরার সময় তার চোখে পড়ল 10তলা বিল্ডিংটার একটু দূরে কচু গাছের ক্ষেত। আহানা কচু গাছ অনেক খুঁজে এখন পেয়েছে। কচু গাছের পাতা সিদ্ধ করে মশলা দিয়ে রাঁধলে খুব ভালো লাগে। এখন এটা অনেক উপকারী, বিশেষ বিশেষ করে চোখের জন্য। আহানা চুপি চুপি গিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগলো। অনেকগুলো পাতা নিয়ে রোডে এনে রাখলো। আরো 2 থেকে 3টা নিলে বেশ হতো। 2 দিনের জন্য রান্না করতে পারতাম। আমি আহানা আবার ভিতরে গিয়ে পাতায় হাত দিতে গিয়ে পায়ের দিকে নজর গেল তার। ইয়া বড় বড় দুটো চোখ। আরামে এসে নিশ্চুপভাবে তার রক্ত চুষে যাচ্ছে, যা এতক্ষণ সে টেরই পায়নি। চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল আহানা। কি করবে, কোথায় যাবে বুঝতেছে না। চোখ বন্ধ করে বসে আছে। সকাল 7টায় তো ঢাকার অভিজাত এলাকা মানুষদের রাস্তায় চোখেই পড়ে না। আর সেই অভিজাত এলাকায় সে চিৎকার করেও মানুষ পাবে না। শান্ত কানে ইয়ারফোন দিয়ে জগিং করতে করতে যাচ্ছে রোড দিয়ে। গানের তালে তালে মাথা হেলিয়ে দুলিয়ে কচু ক্ষেতের দিকে একবার তাকিয়ে আবার আরেক দিকে তাকিয়ে থেমে যায়। 1 মিনিট, কাকে দেখলাম? শান্ত আবারও তাকালো সেদিকে। আহানা চোখ বন্ধ করে ক্ষেতের মাঝখানে বসে আছে। ভয়ে বিড়বিড় করে কি যেন বলতেছে মনে হচ্ছে। কানের থেকে ইয়ারফোন খুলতে খুলতে শান্ত সেদিকে এগিয়ে গেল। এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এরকম জঙ্গলের ভিতরে গিয়ে মাটিতে বসে কি করতেছো তুমি? প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? আশেপাশে কোনো গুন্ডা পান্ডা তো দেখতেছি না আমি। আরে আমার পা! শান্ত এগিয়ে এসে তাকিয়ে দেখলো আহানার পায়ে পাতাতে একটা জোক আর একটা পায়ের টাকনোর উপরে বড় বড়। এগুলোকে সরান না প্লিজ। তুমি এখানে আসতে গেছো কেন? আর মাঝখানে কেনই বা আসলা? আহানা জবাব না দিয়েই পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হাত দিয়ে চোখ সরাতে যেতেই আহানা চিৎকার দিয়ে বলল, এই কি করতেছেন? হাত দিয়ে ধরছেন কেন আপনি? হাত দিয়ে ধরে সরাতে ইজি হবে, বুঝছো? শান্ত হাত লাগাতে আহানা ভয়ে শান্ত টি শার্ট টেনে ধরল। ওই দেখো, তোমার ঘাড়ে একটা। আহানা থাকতে পারবে না। শান্তর মুখে একথা শুনে এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে বসে পড়ল ভয়ে। প্লিজ ঘাড় থেকে সরান। শান্ত হেসে দিয়ে আহানার পায়ের চোখ দুটো সরিয়ে ফেলল। কই, ঘাড়েরটা সরিয়েছেন? আহানার চোখ বন্ধ। শান্ত বলল, সরিয়েছি। আহানা এবার হাঁপ ছেড়ে বাঁচল। উফ, পা কি জ্বালা করতেছে। উঠে দাঁড়াতেই শান্ত 100টা প্রশ্ন করে বসল। এখানে কেন এসেছো আহানা? কিসের জন্য এসেছো? কচু পাতা নিতে এসেছিলাম আমি। তোমার কি এখন চড়ুই ভাতি খেলার বয়স? ছোটবেলায় আমি কচু পাতা দিয়ে শাক রান্না করে আমার পাতানো বউকে খাওয়াতাম। কাঁচা কাঁচা। সে খেয়েও নিত। একটা বলদই ছিল। পাতানো বউ? ছোটবেলায় সবার এমন পাতানো বউ থাকে। তোমার পাতানো বর নাই? না। ও, তাহলে তোমাকে ঝুলিয়ে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই। এই পাতা দিয়ে কি করবা সেটা বলো। কি করব আবার? রান্না করব। হোয়াট? রান্না? তোমার মাথা ঠিক আছে? এ বয়সে কচু পাতা রেঁধে চড়ুই ভাতে খেলবা তুমি? না, ধুর, বলতে তো দিবেন। আর এমন ভাব করেন কেন? জীবনে কচু পাতা রান্না করা খাননি? না, জীবনে প্রথমবার শুনলাম কচু পাতা রেঁধেও খাওয়া যায়। ও মাই গড! এটা সিদ্ধ করে মশলা দিয়ে ভাজি করলে অনেক মজা। শান্ত নিচে তাকিয়ে দেখলো আহানার পায়ে আরেকটা জোক। শান্ত চাহনি দেখে আহানাও তার পায়ের দিকে তাকালো। আহানা চোখ দেখে আবারও চিৎকার করে শান্তর হাত চেপে ধরল। প্লিজ এটাকে সরান, প্লিজ। এক শর্তে। কি শর্ত? তুমি যে ডিশ রান্না করবা আমার জন্য আনতে হবে। আচ্ছা আনবো, সরান প্লিজ প্লিজ। আমার হাত না ছাড়লে সরাবো কি করে? আহানা এবার হুঁশ আসলো। সে শান্তর হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। তাড়াতাড়ি ছেড়ে দিল ওর হাত।
শান্ত ঝুঁকে এই চোখটাও সরিয়ে ফেলে দিল। আহানা আর না দাঁড়িয়ে রোডের দিকে দৌড় মারলো। এখানে থাকা আর পসিবল না, বাপ রে বাপ। চোখ 100টা ধরছে আমাকে। মনে থাকবে তো শর্তের কথা? আহানা কচুপাতা যেগুলো তুলেছিল সেগুলো হাতে নিতে নিতে বলল, ঠিক আছে আনবো। বাসায় ফিরে কচুপাতাগুলো কাটতে বসে পড়ল সে। ভালো করে ধুয়ে কেটে শুদ্ধ করে রেখে দিল। ভার্সিটি থেকে এসে রাঁধবে। সেই দিনের পিঠা 2টা ছিল, সেগুলো খেয়ে বের হলো বাসা থেকে। তখন সকাল 10টা 14 বাজে। আহানা রূপাকে নিয়ে ক্যাম্পাসে বসে এদিক ওদিক তাকাচ্ছে। শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। আমাকে খুঁজতেছ? আহানা চোখ বড় করে পাশে তাকিয়ে দেখলো শান্ত মুচকি এসে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। কথাটা আমাকে বলল নাকি ফোনে যার সাথে কথা বলতেছে তাকে বলল? আজব লোক, কখন কি করে বুঝি না আমি। আজ শান্ত একটা কাজে চলে গেছে, তাই আর আহানাকে টিউশনে যাওয়ার পথে ডিস্টার্ব করতে আসেনি। আহানা তো ভয়ে ভয়ে রোড পেরিয়ে চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। আল্লাহ এই বাদরটাকে সুবুদ্ধি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আহানা বাসায় ফিরে এসে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিল। একটা ছোট বক্সে শান্তের জন্য আলাদা করে রেখে দিল। মিম আপু বাসায় আছে আজকে, তার ডিউটি শেষ। আহানা ওনার থেকে গোটা জিরা 1 চামচ নিয়ে ভেজে কচু পাতার উপরে ছিটিয়ে দিল। এতে করে স্বাদ 1000 গুণ বেড়ে যায়। যাক, হয়ে গেছে, কাল সকালে যাওয়ার সময় নিয়ে যাব। পরের দিন ভোরে আহানা বের হলো বক্সটা ব্যাগে নিয়ে। সোজা গিয়ে শান্তের বাসায় দরজা নক করলো। মনে হয় শান্ত ওর জন্যই অপেক্ষা করতেছিল। নক করার 10 সেকেন্ডের মধ্যে শান্ত এসে দরজা খুলল। নিন আপনার খাবার। শান্ত বক্সটা খুলে দেখলো শুধু কচু পাতার আইটেম, সাথে আর কিছু নেই। এ কি, শুধু এটা? এটা যেটা দিয়ে খাবো সেটা আনো নাই? মানে, আপনি তো বলেছেন এটা খাবেন, আবার সাথে অন্য কিছু আনতে হবে, সেটা তো বলেন নাই। এটা কি দিয়ে খাই? গরম ভাত। বুয়া তো 9টা বাজে ছাড়া আসবে না, ততক্ষণ ওয়েট করার ধৈর্য আমার নেই। এক কাজ করো, তুমি ভাত রেঁধে দাও। দাও, আসো। কি? আমি? আপনার মাথা ঠিক আছে? কেন, কি সমস্যা? আপনার মাকে গিয়ে বলেন। মা এখানে থাকলে তো আর তোমাকে বলতাম না। তার মানে আপনি বাসায় একা? আমি একা একটা ছেলের বাসায় যাব না? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? খেতেও তো পারেন। উফ, তাহলে বোন থাকলে বোনকে বলেন। শোনো, আমার বাসায় আমি, নওশাদ, সূর্য আর রিয়াজ থাকি। কি? আমি যেখানে এতগুলো ছেলে আছে সেখানে আমি যাব? ইম্পসিবল। মিষ্টি? কে শান্তু? মিষ্টির মা বললেন। কি হয়েছে শান্ত? আন্টি, মিষ্টি আজ আহানার কাছে আমার বাসায় পড়লে কোনো সমস্যা আছে? আসলে আমার আহানার থেকে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার আছে, নোট করে নিতে হবে। ওকে, সমস্যা নেই। যাও মিষ্টি, বই খাতা নিয়ে শান্ত ভাইয়ার বাসায় যাও। আহানা ভ্রুকুচকে তাকিয়ে আছে। মিথ্যুক কোথাকার। কি? মিষ্টি থাকলে তো আর তুমি একা না, তাই না? আহানা মুখ বাঁকিয়ে মিষ্টিকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। কি সুন্দর বাসা, আল্লাহ গো। মিষ্টি সোফায় গিয়ে বসে পড়লো খাতা কলম নিয়ে। আহানা ওকে একটা অঙ্ক করতে দিয়ে শান্তর দিকে তাকাতেই শান্ত বলল, শোনো, আমাদের ফ্রিজে ফ্রাইড রাইস আছে, ওটা দিয়ে এই ডিশটা খাবে। খাওয়া যাবে? কি বলেন, ফ্রাইড রাইস? সেটা কি? ভাজা ভাত? সেটা কেমনে খাই? কি, তুমি ফ্রাইড রাইস চেনো না? জীবনে খাও নাই? না। পোলাও চিনো? হ্যাঁ চিনি তো, ওই দিন মীরার বিয়েতে খেয়েছি। এর আগে খাও নাই? না। ও মাই গড। ওকে, ওয়েট। শান্ত ফ্রিজ থেকে ফ্রাইড রাইসের বাটিটা বের করে আহানাকে দেখালো। ও আচ্ছা, এগুলো হলো পোলাও ভাজা আর সাথে সবজি। এটা বললেই হতো। আমি কি জানি তুমি উপকরণ শুনে খাবার চেনো? নাম শোনো নয়? নাম শুনে নয়? না না, এটা দিয়ে কচু পাতা খাওয়া যাবে না। জীবনে এমন নাম শুনি নাই। গরম ভাত দিয়েই খাওয়া যাবে। রাখতে পারো তো? কেন পারবো না, আমাকে রান্নাঘরে দেখিয়ে দিন। শান্ত রান্নাঘর দেখিয়ে দিল। আহানা ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। ও মা, রান্নাঘর দেখি সুপার রুমের চাইতেও সুন্দর। প্লেট, বাটি, গ্লাস রাখার একটা ওয়াল ক্যাবিনেট। আহানা হা করে সেটাই দেখতেছে। তারপর পাতিল হাতে নিয়ে চাল ধোয়ার জন্য। এই যে শুনুন। শান্ত বুকে ধূপ করে উঠল আহানার ডাক শুনে। এগিয়ে এসে বলল,
এই খবরদার আমাকে এমন করে ডাকবা না একদম। আহানা বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার কেমন যেন লাগে, আর তুমি এমন ভাবে ডাকতেছো যেন আমি তোমার বিয়ে করা বর। আজব তো, আমি এত সব ভেবে ডেকেছি নাকি? আর আপনি এত উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে থাকেন কেন? আমার ঠেকা পড়ে নাই আপনাকে ভাত রেঁধে খাওয়ানোর। চাল কোথায় তা জানার জন্য ডেকেছি। এই বালতির ভেতরে। আহানা বালতির দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। এত বড় বালতি ভরা চাল! তো আহানা চুপচাপ বালতি থেকে পাতিলে চাল নিল, তারপর ধুয়ে ভাত বসিয়ে দিল। এরপরে এসে মিষ্টিকে পড়াতে বসে গেল। শান্ত একবার এক রুমে পায়চারি করতেছে। সোফার রুমের সামনে দুইটা রুম, একটাতে নওশাদ, সূর্য আর রিয়াজ থাকে, আরেকটায় শান্ত থাকে। মিষ্টি, তুমি কিছু খাবে? গোলাপজাম খাবো। তাহলে মিষ্টি মিষ্টি কি খাবে? হুম। শান্ত আহানার দিকে তাকালেই আহানা বলল, ও কিছু খাবে না। তোমাকে জিজ্ঞাসা করি নাই আমি। শান্ত মিষ্টি এনে দিল। মিষ্টি তার অঙ্গ করা শেষ করে খাওয়া শুরু করে দিছে। আহানা ভাত দেখতে রান্নাঘরে এসে এদিক ওদিক দেখতেছে। কি বিশাল রান্নাঘর, 20 জন লোক দাঁড়াতে তাদের কোনো সমস্যা হবে না। এই, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। কফি বানাই কেমনে জানো না? না। কি জানো? তোমার আম্মু তোমাকে রান্না বান্না শেখায়নি? শান্ত নিজে নিজে কফি বানালো, আহানার জন্য 1 কাপ বানালো। কারণ আহানা মিষ্টিকে পড়ানোর সময় ঝিমাইতেছিল, শান্ত দেখেছিল সেটা। মিষ্টির জন্য ভুলে কফি বানিয়ে ফেলেছিলাম, বাট ও তো বাচ্চা মেয়ে, এসব খায় না, লাইকও করে না। বরং তুমি খাও এটা। আমি? না, তোমার ভূত। আহানা কফিতে এক চুমুক দিয়ে চোখ ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, কি তিতা! আমাকে এসব খেতে দিয়েছেন? এর চেয়ে তো রং চা ভালো। কফি তো এমনই হয়। না, আমি এটা খাবো না। এটাকে পানীয় আইটেম বানিয়েছে কে? কি দেখে বানিয়েছে কে জানে? ভাত রাধা হয়ে গেছে। আহানা একটা প্লেটে রান্না করা কচু পাতা নিয়ে ভাত বেড়ে ডাইনিং এ এনে রাখলো। শান্ত হাত ধুয়ে বসেছিল সে কখন থেকে। আহানা প্লেট রাখতেই মেখে এক লোকমা মুখে দিয়ে দিল সাথে সাথে। এটা তো খুব টেস্টি। আরে, এটা তো পাতা বাটা। পাতা বাটা? হ্যাঁ, আমার মায়ের ডিশটা বানাতো কিছুদিন পর পর। আমি এটাকে পাটা বাটা বলতাম। একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ, সেম টু সেম। আমার মাও এভাবে উপর দিয়ে জিরা গুঁড়া ছড়িয়ে দিত। বানাতো মানে এখন আর বানায় না? শান্তর মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। নিচের দিকে তাকিয়ে চুপচাপ খাবারটা শেষ করে উঠে চলে গেল হাত ধোয়ার জন্য। আহানা ঠায় দাঁড়িয়ে আছে। কি বললাম, এভাবে রিয়াক্ট করলেন কেন উনি? আহানা ভাবতে ভাবতে প্লেটটা নিয়ে ধুয়ে রেখে দিল। আচ্ছা, আমি যাই। শান্ত তার রুমে বিছানায় আরেকদিকে মুখ করে বসে আছে। কথা বলার মুড নেই তার। আহানা বাসায় ফিরে দেখলো 9টা 20 বাজে। এত দেরি? তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। আহানা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, হঠাৎ ফোন আসলো আকাশের মায়ের। উনি বললেন আজ আকাশকে 2 ঘন্টা বেশি পড়াতে, কাল ওর পরীক্ষা। আহানা ভেবে বলল, কিন্তু আন্টি, তাহলে তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। পিউকেও তো আজ 3টা থেকে 5টা পর্যন্ত পড়াবো বলেছি আমি, কারণ পিওরা তো কাল পরীক্ষা। 5টা থেকে 6টা লেগে যাবে আকাশদের বাসায় হেঁটে হেঁটে যেতে। তারপর আকাশকে 6টা থেকে 2 ঘন্টা পরে তো 8টা বেজে যাবে। আপনাদের বাসা তো দূরে। উনি বললেন রিক্সা করে আসতে তো 30 মিনিট লাগে। উনি তো আর জানেন না আহানা হেঁটে ওনাদের বাসায় যায়। হেঁটে আসতে 50 মিনিট লাগে প্রায়। আহানা হ্যাঁ বলে দিল, কারণ আকাশ সবসময় অঙ্কতে ফেল করে। ম্যাথ বলতে কাঁচা সে। কাল ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিয়ে হয়তো পাশ করতে পারবে। 8টার সময় তো সব অন্ধকার হয়ে যায়। হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু বাসায় ফিরবো কি করে যদি পদে বিপদ হয়? ভার্সিটিতে এসে ভেবে যাচ্ছে আহানা কি করে রাত করে বাসায় ফিরবে। যে গলি দিয়ে আসা লাগে সেটা অত্যন্ত নির্জন এলাকা। ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। কি রে, কি এত ভাবছিস? না, কিছু না। আজ শান্ত ভার্সিটিতে আসে নাই মনে হয়। আমার কথায় এত কষ্ট পেল? আমি কি এমন বললাম যে ভার্সিটিতেই আসলো না? আজব। বাবা, আমি ব্যাংকের সব কাজ ফুলফিল করে দিয়েছি, আর টেনশন নিও না। ওকে? ওকে। শোন, এবার ঈদে কিন্তু অবশ্যই আসবি আমার কাছে। আচ্ছা, আসবো।
আহানা এদিক ওদিক তাকাচ্ছে। ওমা, শান্ত নেই। ধুর, আমিও না। প্রতিদিন একই ঘটনা ঘটবে তা তো নয়। আহানা 24তম কদম ফেলার আগেই সামনে শান্ত এসে দাঁড়ালো। পরনে কালো টি শার্ট, তার উপর হলুদ জ্যাকেট। ইয়া লম্বু ইয়া লম্বু। আহানা হা করে উপরে তাকিয়ে আছে শান্তর মুখের দিকে চেয়ে। শান্ত বাবাকে বাই বলে ফোনটা পকেটে ঢুকালো। আহানা কি বলবে বুঝতেছে না। পাশ দিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, দাঁড়াও। কি? থ্যাঙ্কস। কেন? আমাকে ওই পাতাবাটা রেঁধে খাওয়ানোর জন্য। ও, সরি। সরি কেন? আমি আপনাকে তখন আপনার মা কচুপাতা রেঁধে খাওয়ানো না কেন সেটা বলে কষ্ট দিয়েছিলাম। ইটস ওকে, তুমি তো সবটা জানো না। যাই। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত ভার্সিটির দিকে গেল। তমালের সাথে কিছু কাজ আছে তার। 8টা বাজতে 10 মিনিট বাকি। আহানা বারবার ঘড়ি দেখতেছে। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। জানালা দিয়ে আহানা বারবার একটুখানি আলো চোখে পড়ে কিনা তা দেখার চেষ্টা করতেছে। না, একটুও আলো নেই। আরো মনে হচ্ছে রাতের গভীরতা বেড়ে আসতেছে। 8টা বাজে আহানা আকাশদের বাসা থেকে বের হলো। অবশেষে ভয়ে ভয়ে কিছুটা জোরে হেঁটে চলেছে সে। দুপাশে বিল্ডিং, মাঝখানে চিকন গলি, সেটা দিয়ে হেঁটে চলেছে সে। এখন পর্যন্ত কোনো বখাটে বা ছেলেদের আড্ডা মহল চোখে পড়েনি তার। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে আহানার। যে গলি দিয়ে আহানা হেঁটে যাচ্ছে সেই গলিটা সেখানে শেষ হয়ে আরেকটা গলি শুরু হবে। ঠিক সেই জায়গায় 5টা ছেলে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাদের। আহানা তাদের দেখেছে এবং তারাও আহানাকে দেখেছে। নির্জন এলাকা বলে ছেলেগুলো বাদে আশেপাশে কোনো মানুষ চোখে পড়তেছে না। আহানা ছেলেগুলোকে পেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পেছনে তাকাতেই আহানার মনে হলো ভয়ে জ্ঞান হারাবে সে। সেই 5টা ছেলেগুলো কিভাবে তার দিকে তাকিয়ে আছে, তার পিছু পিছু আসতেছে। আহানা এখন কি করবে? ওর যদি কোনো ক্ষতি করে ফেলে? আহানা হাঁটার গতি বাড়িয়ে দিল। খুব জোরে হেঁটে যাচ্ছে সে, কিন্তু না, ছেলে 5টার মধ্যে দুইজনই সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি 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 আমার পথ আটকিয়েছেন কেন? কেন জানো না? একা পথে সুন্দরী নারী দেখলে হাতছাড়া করি কি করে বলো? আহানা এদিক ওদিক তাকালো। সম্ভবত সে এখন ওই রোডে, যেখানে এক পাশে একটা ডোবার আর এক পাশে মাঠ। অন্ধকারে ঠিক মতো বোঝা যাচ্ছে না ভালো করে। ঠিক একটা পিলার দেখা আহানা আন্দাজ করলো সে এখন কোথায়। ছেলেগুলো আরো কাছে আসতেছে। আহানা সরে দাঁড়ালো। পেছনে বাকি 3জন বাজে ভাষায় গান গাইতেছে তারা। আহানা সুযোগ খুঁজতেছে পালিয়ে যাওয়ার, কারণ এখানে চিৎকার দিয়েও কাউকে পাবে না সে জানে। কারণ বাসা বাড়ি পেছনে ফেলে এসেছে সে। এই জায়গাটা যে গলির জন্য তার কাছে নির্জন মনে হতো, এটাই সেই গলি। আহানা তার সামনে 2টা ছেলের পাশে ফাঁক দেখে সময় নষ্ট না করে এক দৌড় দিল। যার পাশ দিয়ে দৌড়ে গেল সে আহানাকে ধরার জন্য ওর কাঁধ ধরতে গেল, কিন্তু আহানা খুব জোরে গতিতে দৌড় মারছিল, যার কারণে ছেলেটার হাতটা আহানার কাঁধের উপর দিয়ে স্লিপ খেয়ে গেল। তার নখের আঁচড়ে আহানা হাতের উপরিভাগ ছিঁড়ে গেছে। এত জোরে ধরতে গিয়েছিল যে আহানার জামাটাও ছিঁড়ে গেছে কিছুটা হাত উপরে দিয়ে। আহানা প্রাণপণে দৌড়াচ্ছে। এখন তার ইজ্জত আগে, পরে বাকি সব। দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়লো সে। ছেলেগুলো অন্ধকারে ঠিক বুঝতে পারলো না আহানা কোন দিকে গেছে। আহানা হাঁপাতে হাঁপাতে উকি দিয়ে দেখলো ছেলেগুলো এখনো রুটি দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কিসব বলতেছে। 5 মিনিট ধরে আহানা চুপচাপ বিল্ডিংটার পেছনে দাঁড়িয়ে রইল ছেলেগুলো চলে যাওয়া পর্যন্ত। ওরা চলে যেতে আহানা রোডে এসে ভালো করে চারদিকে দেখে ক্ষিপ্র গতিতে বাসায় ফিরে আসলো। রাত 9:30 বাজে। আজ খুব বাজে বেঁচে গেছি আমি। হাত খুব ব্যথা করতেছে। জামা খুলতেই আহানা চমকে উঠল তার হাতের 4 আঙ্গুলের আঁচড় দেখে। জামাও ছিঁড়ে গেছে। থাক, আমার মান সম্মান কাছে এগুলো কিছু না। জামাটা ধুয়ে মেলতে গিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ খুব কান্না পেয়ে গেল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সে। আমার এই দুনিয়াতে কেউ নেই কেন? কেন আমার পরিবার নেই? আমাকে এত এতিম কেন বানালে? এত অসহায় কেন বানালে? কি দোষ করেছিলাম আল্লাহ? এতদিন ধরে কত মানুষের পশুরতম চেহারা সামনে এসেছে, সবসময় নিজের ইজ্জত বাঁচিয়ে রেখেছি।
আমি। আর এখন তো মনে হয় নিজেই এই সম্মানটুকুও শেষ হয়ে যাবে। কেন আমি একাই কষ্ট পাই? কেন সবসময় আমার সাথেই এমন হয়? না মা আছে, না বাবা আছে, না ভাই বোন আছে। আমাকে দেখে রাখার মতো একজনকেও তো পাঠাতে পারলে না তুমি। আমার নিজের উপর নিজের দায়িত্ব দিয়েছো তুমি। পারলে পারলে পারো না। পারলে তো মরতাম, তাই না? পারলেও পারবো না। পারলে তো মরতাম, তাই না? মরতেও দাও না, মরণও দাও না আমার। আহনা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। চুপচাপ খাটের ওপরে এসে বসে আছে সে। কচুর তরকারি আছে, আর ভাত রাতে খেতে হবে। না খেয়ে নষ্ট হয়ে যাবে। ভাত বসিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো সে। পরদিন ভোরে রোবটের মতো হেঁটে যাচ্ছে আহানা। গন্তব্যস্থান মিষ্টিদের বাসা। রাস্তা খালি, তাও বরাবর গা শিউরে উঠছে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতেছে সে। বুকের ভিতর ধরফর ধরফর করেই যাচ্ছে, থামাথামি নেই কোনো। কেন এমন হচ্ছে? আচ্ছা, আমি আজ আবার আকাশদের বাসায় ওদিকে যাব কি করে? যদি ছেলেগুলো আবারও এসে যায়? ভাবতে ভাবতে লিফটের দরজা খুলে গেল। আহানা অন্যমনস্ক হয়ে লিফট থেকে বের হচ্ছে ধীরে গতিতে। শান্ত লিফটের সামনেই ছিল, নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এতক্ষণ। হঠাৎ লিফটের দরজা আটকে যেতে লাগলো। আহানা এখনো বের হয়নি। দরজার মাঝ বরাবর সে। শান্ত চোখ বড় করে হাত এগিয়ে নিয়ে আহানাকে টান দিয়ে বের করে আনলো লিফট থেকে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আহানা চমকে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কি? কথার উত্তর দিচ্ছ না কেন? আহানা এখনো বুঝতেছে না কি হয়েছে। কি নিয়ে কথা বলতেছে শান্ত? কাল সারা রাত ঘুমাতে পারেনি আহানা ভয়ের চোটে। এখন একটা ঘোরের মধ্যে আছে সে। শান্ত আহানার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোমার? আহানা কেঁপে উঠল ব্যথায়, কারণ আঁচড় যেখানে লেগেছিল শান্ত সেখানটাই চেপে ধরে আছে। আহানা শান্তের হাত সরিয়ে একটু পিছিয়ে গেল। চুল ঠিক করে বলল, না কিছু না। তারপর মিষ্টিদের বাসায় চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে কি হয় আমি বুঝি না। আহানা ভার্সিটিতে এসে মনমরা হয়ে বসে আছে। রূপা বারবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। আহানার কষ্টে চেপে রাখতে পারল না, কেঁদেই দিল। ক্লাসে সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি রে, এমন করে কাঁদছিস কেন? দেখি আমার দিকে তাকা। আহানা, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? আহানা চোখ মুছে পাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। এখানে আর না থাকার চেয়ে বেরিয়ে চলে গেল সে। রূপা ডাকতে ডাকতে আসতেছে পেছন পেছন। আহানা চলে যাচ্ছে ভার্সিটি থেকে। শান্ত বাইকে বসে যখন বাসায় ফেরার জন্য বাইক ঘোরালো, তখনই দেখলো আহানা বের হয়ে যাচ্ছে জোরে হেঁটে হেঁটে। রূপা আর আহানার সাথে দৌড়ে না পেরে ক্যাম্পাসের মাঝ পথেই থেমে গেল। শান্ত এবার চিন্তায় পড়লো কি হয়েছে তা জানার জন্য। আজ আর কদম গনে নাই আহানা। চোখ মুছতে মুছতে হাঁটতেছে সে। কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে হাঁটার গতি কমিয়ে দিল। এই রোডটাতে মানুষের চলাচল একদম কম, বলতে গেলে একদমই নেই, কারণ এটা ভার্সিটির পেছনের রোড। আহানা নিচে রাস্তায় বসে কেঁদে যাচ্ছে। কেউ নেই, কেউ নেই সে জানে, তাই চিৎকার করে কাঁদতেছে। সে জেলানিতে টিউশনি ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে দিলে তাকে রাস্তায় বাসা বানাতে হবে, এসব ভেবে কাঁদতেছে সে। আর টিউশনি না ছাড়লে সেই ছেলেগুলোর মুখোমুখি হতে হবে আবারও। শান্ত হয়ে আহানার কান্না দেখতেছে। কিছু বলার সাহস পাচ্ছে না সে। পাবে কি করে? কি করে সান্ত্বনা দিবে সেটার কোনো কুলকিনারা সে খুঁজে পাচ্ছে না। বাতাসে গাছের কৃষ্ণচূড়া ফুল ঝরে আহানার গায়ের সামনে পড়তেছে একের পর এক। আজ আহানার হাত পাতেনি, তার খেয়াল নেই তার প্রিয় ফুল ঝরে পড়ে যাচ্ছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার পাশে একটা নাম না জানা গাছের শিকড়ে বসেছে। আহানা নিচের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে কেঁদেই চলেছে। এই কান্নার থামাথামি নেই কোনো। শান্ত ব্যাপারটা বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে আবার আহানার দিকে তাকাচ্ছে। আবার ভাবতেছে কি কারণ হতে পারে। সে আহানার খুব কাছে। আহানা টেরও পায়নি, কারণ শান্ত একটু নড়তেছে না। যেটা নড়তেছে না সেটা হলো ওর চোখের পাতা। আহানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সে। আহানা মুখ তুলে লোকটার দিকে তাকিয়ে আছে। আহানা মুখ তুলে লেকটার দিকে তাকিয়ে আছে, আর চোখের দিকে নিঃশব্দে পানির গড়িয়ে পড়তেছে তার। লেকটার ওপাশে ঘন গাছগাছালি, আহানা সেটাই দেখতেছে। শান্ত এবার দেখলো আহানার চোখের পানি গড়িয়ে ও থুতনির উপরের গাঢ় কালার তিলটার উপর দিয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে।
শান্ত সেটা দেখে নড়ে উঠল, তারপর মুখ খুলল। আবার কানের দুল হারিয়েছ বুঝি? আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর থেকে একটু দূরে গাছের শেকড়ে বসে চেয়ে আছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে হাত দিয়ে মুখটা ভালো করে মুছে দাঁড়িয়ে পড়ল সে। আপনি এখানে? আমার প্রশ্নের জবাব পেলাম না। তাহলে তোমার প্রশ্নের জবাব দিব কেন? আহানা মুখটা নিচু করে ব্যাগ কাঁধে নিতে নিতে পড়ল। কানের দুল তো কানেই আছে। পালাতে যেতেই শান্ত সামনে হাত দিয়ে ওর পথ আটকালো। আহানা শান্তর চোখে চোখ রাখতে ওর আরো জোরে কান্না পাচ্ছে। দাঁত মুখ খিচে ওড়না মুখে করে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতেছে সে। কাঁদো, আমি দেখি। না, কিছু হয়নি। হাত সরান, আমার টিউশনিতে দেরি হচ্ছে। কিছু না হলে কেউ চিৎকার করে কাঁদে না। আমার পার্সোনাল লাইফের ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দিই নাই। আমাকে কেউ অধিকার দেয় না। আমার অধিকার আমি নিজেই তৈরি করি। তুমি আমাকে না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আহানা ঘাপটি মেরে রাস্তার মাঝখানে বসে আছে সে কখন থেকে। শান্ত তার পেছনে গাছটার শিকড়ে বসে একের পর এক ইটের কোনা লেকটার টুকটুক করে ফেলতেছে। আহানা বিরক্ত হয়ে পেছনে ফিরে শান্তর দিকে তাকালো। কি? আগে বলে দিলে আমি তো আর এভাবে বোরিং টাইম স্পেন্ড করতাম না, তাই না? আহানা ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। শান্ত উঠে জ্যাকেট টেনে ঠিক করে দৌড়ে আহানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? চিৎকার করে মানুষ ডাকবো? ডাকো না, কে মানা করেছে? তোমার চিৎকারে আমি এসেছি, আর কেউ আসবে না। আহানা নিচের দিকে তাকিয়ে আবারও কাঁদা শুরু করে দিল। কাঁদলে কাঁদুক, আমার কিছু না, কিন্তু থুতনির উপরে তেলটার উপর দিয়ে পানি গড়িয়ে যায় কেন? আর ব্যাপারটা আমি কেন সহ্য করতে পারতেছি না? শান্ত হাত উঠিয়ে আহানার হাত ধরে বলল, কি হয়েছে সেটা খুলে বলতে। আহানা কালকের কথা মনে পড়তেই গা কেঁপে উঠল। শান্তর টাচে হাত জোরে টান দিয়ে ছাড়িয়ে নিল সে। পিছিয়ে একটু দূরে গিয়ে আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই তোমার এমন করে কান্নার কারণ কি? কেন? জেনে কি করবেন? আপনার কি তাতে? একটা রাস্তার মেয়ে রাস্তায় কাঁদলে সেটা আপনার কি যায় আসে? শান্ত এগিয়ে এসে আহানার দুহাত ধরে টেনে বলল, কি বললে? রাস্তার মেয়ে? নিজেকে রাস্তার মেয়ে বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? সত্যি কথাই তো বললাম। আমি রাস্তার মেয়ে, যাদেরকে মানুষ সামনে পেলেই ছিলে খেতে চায়। শান্তর চোখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। সে হাত ছেড়ে দিল আহানার। আহানা শক্ত করে দাঁড়িয়ে আছে শান্তর দিকে তাকিয়ে। শান্ত একটা ঢোক গিলে চোখ নর্মাল করে আবারও আহানার দিকে তাকালো। কেন কাঁদছিলে? আমি সত্যিটা জানতে চাই। টেল মি ড্যাম ইট। আপনি সত্যিটা জানতে চান, তাই না? জানতে চান? ঠিক আছে। আহানা এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে দাঁড়ালো। হাত দিয়ে কাঁধ থেকে জামাটা টেনে নিচে নামিয়ে ফেললো। হাতে আঁচলের দাগগুলো স্পষ্ট হয়ে উঠে আছে। দেখুন, এটা হলো সত্যি। শান্ত চুপচাপ আহানার হাতের দিকে তাকিয়ে আছে, তার নিজের হাতটা মুঠো করে। আহানা জামা ঠিক করে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। ওড়না ঠিক করতে করতে চলে গেল সেখান থেকে। আর একটিবার শান্তর দিকে তাকালো না সে। শান্তর চোখ দিয়ে আগুন ঝরছে। নিজেকে ঠিক করে বাইকে উঠে বসলো। বাইকের আয়নায় তাকে দেখে সে নিজেই চিনতে পারল না। চোখ মুখ দিয়ে আগুন লাভা বের হচ্ছে মনে হচ্ছে। সে এখন কি করবে নিজেও জানে না। আহানা পিউকে পড়িয়ে আকাশদের বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে। ভয় করছে খুব। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখলো না সে। আসার সময় তাদের আবারও দেখতেই আহানা থেমে গেল। আজ কি করে বাঁচবে? বিকাল 5:30 বাজে মনে হয়। তেমন লোকও নজরে পড়তেছে না। ছেলেগুলো দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা নড়তেছে না। কি করবে সেটা হাজার ভাবনার মাথায় ঘুরে যাচ্ছে তার। 5 মিনিট দাঁড়িয়ে থেকে ঢোক গেলে হাঁটার জন্য পা বাড়াতেই একটা রিক্সা সামনে এসে পড়ল। আপা, যাবেন নাকি? রিক্সায় একটা 5 বছরের বাচ্চা মেয়ে বসে আছে। সে বলল তার একা বাসায় যেতে ভয় করে। আহানা যেন তার সাথে ওঠে। আহানাকে কোনো ভাড়া দিতে হবে না। এই সুযোগ আল্লাহ দিছে আমাকে বাঁচানোর জন্য। আহানা আর 7-5 না ভেবে রিক্সায় উঠে পড়ল। মেয়েটার হাত পা চেপে ধরে আছে সে। রিক্সাটা ছেলেগুলোর সামনে দিয়ে যাওয়া ধরতে ছেলেগুলো পথ আটকালো। আহানার কলিজায় কাঁপতেছে। বড় বড় করে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে সে। ছেলেগুলো আহানার হাত ধরে ওকে
টেনে নামাতে যেতেই রিকশার পেছন থেকে কে একজন দেখে সবাই একসাথে রিকশার পেছনে তাকিয়ে রইল। তারপর হঠাৎ একটু পিছিয়ে গেল। রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে রাস্তার মধ্যে চলে যেতে থাকলো। আহানা বুঝতেছে না হঠাৎ ছেলেগুলো ওকে ছেড়ে দিল কেন। আহানা আল্লাহকে ডাকতে ডাকতে মেয়েটাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা মেন বাজারে আসতেই নেমে গেল। তারপর আহানাকে টাটা দিয়ে একটা 3 তলা বাসার ভেতরে ঢুকে গেল। আহানা নেমে যেতেই রিকশাওয়ালা বলল, মেয়েটা পুরো ভাড়া দিয়ে দিচ্ছে। আহানা যে তার বাসার ঠিকানা দেয় তাকে সেখানে নামিয়ে দিবে। আহানা অবাক হয়ে বলল, হ্যাঁ বলে দিল। আজ তো বেঁচে গেলাম, কিন্তু কাল? বাসায় ফিরে জানালার ধারে বসে আছে আহানা। বৃষ্টি আসবে মনে হয়। বাতাসের গতি বেড়েই চলেছে, আবার মাঝে মাঝে কমে, আবারও বাড়ে। উঠোনে রোদে দেওয়া ওড়না উঠতেছে বারবার। ক্লিপনার লাগানো হয়তো উড়ে যেতে পারে স্বাধীনভাবে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো। আজ আর খায়নি সে কিছু। মন নেই, খিদা নেই। মন নেই, খিদা আছে। পরের দিন ভোরবেলা ছিঁড়া জামাটার দিকে চেয়ে আছে আহানা। এটা আজ পরতে হবে। গায়েরটা তো ধুয়ে দিয়েছি, কিন্তু ছেঁড়া জায়গাটা কি করব? জামাটা পরে নিয়ে ওড়না ভালো করে পেঁচিয়ে জায়গাটা ঢেকে নিল সে। তারপর বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফট থেকে বেরিয়েই দেখলো শান্ত ওর বাসার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা একবার তাকিয়ে মিষ্টিদের বাসার ভেতর চলে গেল। মিষ্টিকে পরিয়ে বের হয়ে দেখলো শান্ত দরজার বাইরে এখনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। আহানা সিগারেটের দিকে তাকিয়ে দেখতেছে। তারপর ওর নজর গেল শান্তর হাতের দিকে, হাতে ব্যান্ডেজ করা। আহানা ভ্রু কুচকে তাকিয়ে আছে সেদিকে। শান্ত ব্যাপারটা খেয়াল করে হাত লুকিয়ে আরেক দিকে তাকিয়ে সিগারেট খাওয়ায় মন দিল। আহানা কিছু না বুঝে হেঁটে চলে আসলো সেখান থেকে। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে সে। ভেবে যাচ্ছে আজ নিজেকে কি করে বাঁচাবে। কে রে, গরমের মধ্যে ওড়না এমন চাদরের মতো করে পেঁচিয়ে রেখেছিস কেন? খোল না। আমার শীত করছে। বৃষ্টি হওয়ার পরের দিন আমার শীত লাগে। এটা আবার কেমন কথা? রূপার কথায় আহানা কোনো জবাব দিল না। আহানা এখন শান্তর দিকে তাকিয়ে আছে, আর শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আহানা শান্তর এমন চাহনি দেখে চোখটা নামিয়ে নিল। কিরে শান্ত, তুই আবার মারপিট করেছিস? না। তাহলে তোর হাতে ব্যান্ডেজ কেন? হকি খেলেছি তাই হাতে লেগেছে। শান্ত ভাই সহজে হকি খেলে না, যখন খেলে তখন বিপক্ষ দলের হার আস্ত থাকে না। তা কার সাথে হকি খেলেছিস? কলেজ পড়ুয়া কিছু নিব্বার সাথে। বেঁচে আছে তো? কোন হসপিটালে এখন? এদের হসপিটালে ভর্তি করায়নি, টাকা দিয়ে দিছি। তুই পারিসও বটে, তাই এমন রাগ ঝাড়লি কেন? কি এমন করেছে? যা করেছে তা আমার সহ্য হয়নি, তাই মেরেছি। তোর থেকে জীবনে ঠিকঠাক প্রশ্নের জবাব পাই না আমরা। শান্ত হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে দিল। কাল রিকশাওয়ালাকে সে পাঠিয়েছিল, আর বাচ্চা মেয়েটা হলো তমালের বোন। তমালকে ফোন করে ওর বোনকে এনে রিকশায় বসে আহানার কাছে পাঠিয়ে দিয়েছিল, সব শিখিয়ে পড়িয়ে। কাল পুরোটা সময় শান্ত আহানাকে ফলো করেছে। ছেলেগুলো যখন আহানার রিকশা আটকাচ্ছিল ঠিক তখনই শান্ত শিওর হয়ে গেছে এরাই তারা যারা আহানার গায়ে আঁচড় দিয়েছে। তারপর তারা আহানাকে আবারও ডিস্টার্ব করতে যাবে, তখনই রিকশার পেছন শান্তকে দেখতে পেয়ে হাতে হকি স্টিক। শান্ত তখন জ্যাকেট খুলতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেগুলো শান্তকে দেখে থেমে গেল, কারণ সে ইশারা করেছিল আহানাকে যেতে দিতে। আহানা চলে যেতে শান্ত হকি স্টিক দিয়ে 5 জনের মধ্যে এক একজন করে গলা টেনে টেনে জিজ্ঞাসা করেছে আহানার হাত ধরতে গিয়েছিল কে। একজন সামনে এসে বলল, আমি করেছি। তো কি করবে? শান্ত তার হাত ধরে ঘোরাতেই হাতটা বাঁকা হয়ে গেল তার। সে নিচে বসে ছটফট করতে লাগলো যন্ত্রণায়। শান্ত জাস্ট হাতটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে হাতের হাড় নড়ে গেছে তার। বাকিরা দৌড়ে পালাতে যেতে শান্ত ওদের সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে বুঝিয়ে দিল 5 জনকে যে আহানাকে কিভাবে সম্মান করতে হবে। আহানার সব দায়িত্ব তাদের উপর দিয়ে দিল শান্ত। এটাও বলল, আর কোনোদিন আহানার কোনো সমস্যা হলে, এবার তো হাত পা ভেঙে দিয়েছে, পরের বার মাথা ফাটিয়ে দিবে। শান্ত, ইফ আই এম এ নট রং, তুই এসব আহানার জন্য করেছিস? কাম অন নওশাদ, আমি ওর জন্য কেন করব? আমি এলিনার জন্য করেছি। ও আচ্ছা। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে উপর দিকে তাকিয়ে আছে।
ওপর থেকে ফুল এসে তার মুখে পড়তেছে। আহানা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো এই অনুভূতি। হঠাৎ খেয়াল করলো আর ফুল পড়তেছে না। চোখ মেলতেই দেখলো শান্ত তার মুখের উপর হাত দিয়ে রেখেছে। আহানা চমকে শান্তর দিকে ফিরে তাকালো। ফুলগুলো কিউট তাই না? দেখো না, সব তোমার আশেপাশেই পড়ে। আমি হাত দিলে আমার হাতে পড়ে না, তাই বুদ্ধি করে তোমার মুখের উপর হাত দিয়ে এই এতগুলো ফুল কালেক্ট করতে পারলাম। আহানা কিছু বলল না, সোজা হাঁটা ধরলো। তারপর থেমে পেছন ফিরে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হাতটা পকেটে ঢুকিয়ে লেকের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ততক্ষণে। আহানা সেখানে আর থাকলো না বেশিক্ষণ, চলে আসলো সেখান থেকে। আজ আবারও আকাশদের বাসায় যাচ্ছে সে। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার পথেই দেখা হলো। বুক কেঁপে যাচ্ছে, কি করব এখন আমি? ছেলেগুলো অসহায়ের মতো আহানার দিকে তাকিয়ে আছে। একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের পায়ে, আরেকজনের ঘাড়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে গেল। ও মা, কেউ কিছু বলল না? স্বস্তির নিঃশ্বাস ফেলে আহানা কেটে পড়লো সেখান থেকে। আসার সময় আকাশদের বাসা থেকে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। 5টা ছেলের মধ্যে যে আহানার হাত আছড়ে দিয়েছিল, সে দাঁত কেলিয়ে বলল, আপু রিক্সায় ওঠেন, আপনাকে বাসায় পৌঁছে দিবে। আহানা ভয় পেল, কারণ এটা তাদের ষড়যন্ত্রও হতে পারে। আহানা হেঁটে চলে যেতেই লাগতেই ছেলেটার চোখ বড় করে আহানার সামনে এসে মাটিতে বসে পড়ে বলল, আপু প্লিজ রিক্সায় ওঠেন, আপনাকে সোজা বাসায় দিয়ে আসবে। না, দরকার নেই আপু, প্লিজ আপনার পায়ে পড়ি আমি। আপু, আল্লাহর কসম, আমি আর জীবনেও আপনার ক্ষতি করব না আপু। আহানা চোখ তুলে পাশ দিয়ে হেঁটে চলে গেল। ছেলেটা মাথার ঘাম মুছতে মুছতে আবারও আহানার সামনে গিয়ে বসে আহানার পা ধরতে যেতে নিতেই আহানা পিছিয়ে গেল। প্লিজ রিক্সায় উঠুন প্লিজ, আপনার কোনো ক্ষতি কেউ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজ আপনি রিক্সায় না উঠলে আমার মাথা ফেটে যাবে। মানে? না কিছু না, আপনি প্লিজ রিক্সায় উঠুন, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আহানা ছেলেটার জন্য রোড ক্রস করতে পারছে না, শেষে বাধ্য হয়ে রিক্সায় উঠল। রিক্সায় বসে ভাবতেছে ছেলেটা এমন করতেছে কেন। পথে আর কোনো বিপত্তি আসেনি। আহানা ঠিক মতো বাসায় ফিরে আসলো, বুঝতেছে না এমনটা কেন হচ্ছে তার সাথে। ছেলেগুলো কোনো প্ল্যান করছে না তো আমাকে ফাঁসানোর? না, এরকম ভাবে চলতে পারে না। রান্নাঘরে এসে এসব ভুলে গিয়ে হাসলো আহানা, কারণ কাল সে বেতন পাবে পিওর আকাশের মায়ের থেকে। কাল নতুন মাসের এক নতুন তারিখ। কি ভালো লাগতেছে, সেই টাকা তো তারেক রহমানকে দিয়ে দিতে হবে আবার। তাও ভালো, আমাকে তো আর বাসা থেকে বের করে দিতে পারবে না, এটাই অনেক। ও মা, কাঁচামরিচ শেষ, শুধু ভাত আর নুন আছে। মরিচের গুঁড়া 1 চামচ ভাতে ছিটিয়ে খেতে বসলো সে। চালও তো কমে এসেছে, চাল কিনবো কি করে? হাতে 1 পয়সাও নেই, যা কাল পাবো পুরোটাই তার আঙ্কেলকে দিয়ে দিতে হবে। কানের দুল, এগুলো বিক্রি করে 20 টাকা দিয়ে আবার 2 কেজি চাল পাবো। কিন্তু কথা হলো, ওই ছেলেটার জন্য আমি বিক্রি করতে পারবো না। 100টা প্রশ্ন করে আর শেষ কথা থেকে আমার দুলটা এনে হাজির করে ফেলে। উফ। ভোরে উঠে রেডি হয়ে বের হলো আহানা। কাল ওই ছেলেটার কথা মতো পড়তে হাসতে হাসতে যাচ্ছে সে। মনে হয় জিন ধরেছে ছেলেটাকে, তাই আর মেয়েদের ডিস্টার্ব করার জায়গায় পা ধরতে আসে। আহানা হাসতে হাসতে মসজিদের বিল্ডিং এর ভেতরে গেল। শান্ত বারান্দা দাঁড়িয়ে আহানার হাসি স্পষ্ট দেখতে পেল, সেও হাসলো। দূর থেকে আহানা আসা দেখা যায় ছেলেগুলোকে এমন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতো। ছেলেগুলোকে একদিন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতন। আহানা মিষ্টিকে পরিয়ে বের হয়ে শান্তর বাসার দরজার দিকে তাকালো। শান্ত দরজা আটকিয়ে ওপাশে দাঁড়িয়ে আছে। আহানা দরজার এপাশে আর শান্ত ওপাশে। দুজন দুজনকে দেখছে না, কিন্তু দুজনের মনের ভেতর একই অনুভূতি। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আগে সকাল 10টা 11টা ছাড়া তার ঘুম ভাঙতো না, আর এখন কিনা সকাল ভোর 6টায় সে উঠে যায়। আনবেলিভেবল। হ্যাঁ জানি, আনবেলিভেবল। তুমি মজা নিতেছো মা। নওশাদ, রিয়াজ আর সূর্য ও মজা নেয়, আর তুমি বাকি ছিলে। শোনো, আমি কিন্তু এবার বাবাকে দেখতে যাব, আর তোমাকেও। তোমার কবরে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আসবো। তোমার প্রিয় ফুল তো সেটা, তাই না? মায়ের ছবিতে হাত বোলাতে বোলাতে কথা বলতে যাচ্ছে সে। আর কি লাগবে বলো? গোলাপি চুড়ি আনবো, পরবে? তোমার তো খুব প্রিয় ছিল।
বিবাহবার্ষিকীর দিন বাবা যখন অফিস থেকে আসতো তখন তোমার জন্য গোলাপি চুড়ি নিয়ে আসতো। তোমার নাকি সবচেয়ে প্রিয় ছিল সেই রং, সেই মুগ্ধতা। তোমার জন্য এবার তোমার ছেলে নিয়ে আসবে। এসব মুখটা ফ্যাকাশে করে শান্ত কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি বাবাকে ভালো রাখতে পারলাম না। বাবাকে তার নতুন স্ত্রী একটুও ভালোবাসে না। আমি পারলাম না তার পাশে থেকে তার ডেলি ডিপ্রেশন দূর করতে। তারা আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মা, তুমি তো বুঝবা ব্যাপারটা, তাই না? আমার সাথে যেমন কথা বলো, বাবার সাথেও বলিও। রাগ করে থেকো না মা, বাবার সাথেও কথা বলো। বাবার কোনো দোষ নেই। বাবা আজও তোমাকে ভালোবাসে। পরিস্থিতির শিকার হয়ে আবারও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি চাকরি পেয়ে সবার আগে তোমার জন্য গোলাপি চুড়ি আর রজনীগন্ধা কিনে নিয়ে যাব, আর বাবার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি। ভালো হবে না? হবে। তুমি বেঁচে থাকতে তোমাকে আমি খুশি উপহার দিতে পারিনি, এখন দিতে, কিন্তু এখন দিতে কি সমস্যা? আর এটাও জানি আল্লাহর কাছ থেকে তুমি কিভাবে সুখী হবে। তোমার কবরের পাশে আশ্রমে যত অনাথ শিশু আছে আমি সবাইকে পেট পুরে খাবার খাওয়াবো ইনশাল্লাহ। এতে করে দোয়া করবে তারা তোমার জন্য।